সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা ভোটিং সিস্টেমের বিরোধিতা করতেছে বিএনপি। অন্যদিকে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছায়ছে যে সংখ্যানুপাতিক সিস্টেমেই ভোটিং হবে বা নির্বাচন হবে। কিন্তু বিএনপি বরাবরই এটার বিরোধিতা করতেছে। এটার নেপথ্যের কারণটা কি? দেখুন, আমরা কিছুদিন আগে পিনাক্কি দাদার যে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে পিনাক্কি দাদা যে বিশ্লেষণটা করেছে, আমি এই বিশ্লেষণটা একটু দ্বিমত পোষণ করি। তার কারণ উনি সবকিছুই ঠিক বলছে, বাট বিরোধিতা করতেছি এই মানে আমি দ্বিমত পোষণ করতেছি এটার জন্য যে এই যে পিআর সিস্টেম, এই পিআর সিস্টেমে মূলত যারা সংখ্যালঘু থাকে, এটা ধর্মীয় সংখ্যালঘু না, এটা রাজনৈতিক সংখ্যালঘু থাকে, তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এটা সুযোগ তৈরি করে দেওয়া, যেটা আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখি এটা আছে এবং সেটা সফল বাস্তবায়ন হচ্ছে এবং সেখানে ভালোভাবে প্রয়োগ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা দেশে এই পিআর পদ্ধতির প্রয়োগ আসলে কতটা ফলপ্রসূ বা কতটা যৌক্তিক? দেখুন, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, বিএনপি এই নির্বাচনে জয়লাভ করতে পারবে না, এটা হচ্ছে আমার মূল কথা। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, বিএনপি এখান থেকে সর্বোচ্চ 50 থেকে 75টা সিট পাবে এবং অন্য সিটগুলা অন্যান্য দল নিয়ে চলে যাবে। তার কারণ পিআর পদ্ধতিতে যখন নির্বাচন হবে তখন এখানে কোনো দলীয় প্রতিনিধি থাকবে তার জয় পরাজয় এখানে মুখ্য ব্যাপার থাকবে না। অর্থাৎ এখানে যে মার্কা থাকবে, ধানের শীষ বা নাঙ্গল বা নৌকা বা শাপলা, হাত পাখা, হোয়াট এভার, এই যে রাজনৈতিক দলগুলোর যে মূল চিহ্ন থাকবে, এই চিহ্নটাকে টার্গেট করে মূলত ভোটাররা ভোট দেবে এবং সেই ভোটগুলা কাউন্ট করে টোটাল যে ভোট আসবে তার একটা পার্সেন্টেজ, অর্থাৎ 300টা যদি আসন হয় তাহলে 300 ভাগের 1 ভাগ 2 ভাগ এইভাবে 300 ভাগ পর্যন্ত যে কোন দল কত ভাগ ভোট পেল তারপরে ডিপেন্ড করে মূলত প্রতিনিধিত্ব ইমপ্লিমেন্ট করা হবে। যার ফলে দেখা যাবে যদি বিএনপির 30% ভোট পায় তাহলে বিএনপি মূলত এখানে 90টা মতো আসন পাবে। অন্যদিকে যে অন্যান্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দলগুলো আছে, সেই দলগুলা যদি অন্য যে ভোটগুলো আছে সেই ভোটগুলো যদি সকলে একত্রে করে এক জায়গায় আনা হয় তাহলে আমরা দেখবো সেখানে 70% হয়ে যাচ্ছে। অর্থাৎ হইতে পারে জামাত সেখানে 20% পেয়েছে, অর্থাৎ সেখানে হচ্ছে 60টা সিট। হতে পারে এনসিপি সেখান থেকে 20% পেয়েছে, হতে পারে এনসিপি সেখান থেকে 60টা সিট, হতে পারে হাত পাখা সেখান থেকে 20টা সিট পেয়েছে। এইভাবে প্রত্যেকটা দল যখন বিভক্তভাবে সিট পেয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে কোনো 2টি বা 3টি দল কোয়ালিশন করে ক্ষমতা চলে যাবে। অর্থাৎ বিএনপি তখন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ 50 থেকে 75টা আসন পাবে, এটা আপনারা লিখে রাখেন। এখন পিআর পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে কি হবে? পিআর পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে বিএনপি এখান থেকে মোটামুটি, এখন তো আওয়ামী লীগে যেহেতু মাঠে নাই, সেই প্রেক্ষাপট আমি বিবেচনা করে বলতে পারি বিএনপি 270 থেকে 80টা সিট, এমনকি 90টাও পেয়ে যেতে পারে। তার কারণ ধরুন একটা জায়গায় আপনার অঞ্চলে 2জন প্রার্থী বা 3জন প্রার্থী দাঁড়িয়েছে, 3জন বা 4জন প্রার্থী দাঁড়িয়েছে এবং একজন প্রার্থী 30% ভোট পেয়েছে এবং অন্যান্য প্রার্থীগুলো সকলে 27% করে ভোট পেয়ে গেছে বা 25% করে ভোট পেয়ে গেছে। ধরুন এই যে সকলে 25% করে ভোট পেল, কিন্তু অন্যদিকে বিএনপির একজন স্থানীয় নেতা দেখা যাচ্ছে 30% ভোট পেল, তার মানে সে ওই আসনে সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সে ওই আসনে বিজয় লাভ করেছে। কিন্তু যদি সামগ্রিকভাবে সারা বাংলাদেশে এই পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হয় তাহলে বিএনপির অবস্থা ঠিক এরকমই হবে। তারা 27 থেকে 30, 35, 40, কোথাও কোথাও 50% ভোট পাবে। অন্যদিকে ছোট ছোট দলগুলো দেখা যাচ্ছে সেখানে 29%, 27%, 28% এরকম ভোট পাবে, যার কারণে দেখা যাবে যে বিএনপি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে প্রতিনিধিত্ব করবে। ঠিক এই কারণটাকে সামনে রেখে ছোট ছোট যে দলগুলো আছে, বিশেষ করে এনসিপি,
তারা দেখতেছে যে তাদের যে জনপ্রিয়তা আছে সেখানে যদি তারা 10% ভোটও কাউন্ট করতে পারে তাহলে তারা মিনিমাম 20টা সিট, এবং হাত পাকা আমি যতটুকু জানি সারা বাংলাদেশে তাদের হিউজ পরিমাণ ভোটার আছে, যে পিআর পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে তারা মিনিমাম 50 লক্ষ ভোট পাবে, যেটা কিনা প্রায় 60 থেকে 70টা এমনকি 80টা আসনেও চলে যেতে পারে। জামাত ইসলামেরও অধিকাংশ জায়গায় জামাত ইসলাম থার্ড পজিশনে থাকে, তার মানে বিএনপি বা আওয়ামী লীগ যদি 30-60% ভোট পায়, দেখা যাচ্ছে জামাত ইসলাম সেখানে 25% ভোট পেয়ে যায়। তো এইবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে না এবং তাদের আসার সম্ভাবনা খুবই কম দেখতেছি আমি, যার কারণে জামাত ইসলামও চাচ্ছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে জামাত ইসলাম এখান থেকে বিপুল একটা আসন জয়লাভ করতে পারে, সেটা এমনকি সেটা হইতে পারে বিএনপির কাছাকাছি। এবং পিআর পদ্ধতির নির্বাচন হওয়ার ফলে বিএনপি আসলে ক্ষমতায় তো যেতেই পারবে না, মূলত তাদেরকে বিরোধী দলে পাঠানো হবে এবং সেখানে মূলত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এনসিপি এবং জামাত ইসলাম। কারণ আমরা ইতিমধ্যে একটা জিনিস ক্লিয়ারলি আইডেন্টিফাই করে ফেলেছি যে জামাত ইসলাম এবং এনসিপির ভিতরে একটা আদর্শগত একটা মিল আছে, যে মিলের কারণে মূলত ভোটাররা মানে ইসলামিক মাইন্ডের ভোটাররা মূলত এই দুইটি দলের দিকে ঝুঁকতেছে। এবং বিএনপির যে কর্মকাণ্ড আফটার 5 আগস্ট মানে 5 আগস্টের পর পরিবর্তনের পরে বিএনপির যে কর্মকাণ্ড, সেই সামগ্রিক কর্মকাণ্ডে বাংলাদেশের যে আপমর জনগণ বা সাধারণ ভোটার এরা আস্থা হারিয়ে ফেলেছে এবং আমার মনে হয় না তারা বিএনপির দিকে যাবে বা বিএনপিকে ভোট দেবে। ঠিক এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যই মূলত পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য ছোট ছোট দলগুলা বেশি জোর বা বল প্রয়োগ করতেছে। অন্যদিকে দেখেন 5 আগস্টের পরপরই বিশেষ করে নুরুল হক নূর, যেটাকে ভিপি নূর হিসেবে আমরা চিনি, এই ভদ্রলোক সাথে আন্দালিন রহমান পার্থ আরো অনেকেই আছে যারা মূলত বিএনপির বলয়ে ঢুকে একটা পলিটিক্স করতেছিল। আমরা দেখতেছি গত 1 মাস যাবত এই বলয়টা যারা সিট পার্টি মূলত মানে যারা সিট পার্টি আমি এদেরকে বলি, সিটের জন্য রাজনীতি করে, এই সিট পার্টির যে নেতারা আছে তারা বিএনপির রাজনীতি থেকে বের হয়ে গিয়ে তারাও মূলত এই যে পিআর পদ্ধতির যে নির্বাচন এই নির্বাচনের পক্ষে আওয়াজ তুলেছে। এবং যদি বিএনপি এখন এই পিআর পদ্ধতিতে রাজি না হয় তাহলে আসলে 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হওয়া একটু কঠিন হয়ে যাবে এবং আমার দৃষ্টিকোণ থেকে এটা না হওয়ার সম্ভাবনা 99%। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভুল ত্রুটি কোথায় আছে, সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আমি আপনাদের সামনে আরো বেটার কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।